দেখুন ইনভেস্টমেন্ট, আমরা যদি বলি যে আমরা ইনকাম কিন্তু সবাই করি কম বেশি। তো ইনকাম করেও কিন্তু আমরা যদি দেখি যে ইনকাম করলে শুধুমাত্র ইনকাম করে আমরা কিন্তু কখনোই আমাদের ইনফ্লেশন রেটকে হার মানাতে পারবো না। ইনফ্লেশন রেট কি? ইনফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি, অর্থাৎ জিনিসপত্রের দাম আমাদের আশেপাশে যেভাবে বাড়ছে, তাই না, 6%-এরও বেশি করে কিন্তু বাড়ছে আমাদের ইনফ্লেশন রেট। আপনারা যদি গুগল করেন তাহলে দেখতে পাবেন যে 6% কিন্তু আমাদের ইনফ্লেশন রেট। অর্থাৎ আজ থেকে ঠিক কিছু বছর আগে আমরা পেট্রোলের দাম যেটা ছিল, ঠিক আছে, এখন কিন্তু দেখতে গেলে তার দ্বিগুণের কাছাকাছি চলে গেছে। কিন্তু আমাদের ইনকাম কি আমরা দ্বিগুণ করতে পেরেছি নাকি একই আছে? যে কারণে যদি একই থাকে সেই কারণে আমরা কিন্তু ফিনান্সিয়ালি স্ট্রাগল করি। আমরা যদি ইনকামও করি তাহলে কিন্তু আমরা শেষ হতে গেলে যে কিভাবে আমাদের সংসার চলবে বা ইনকাম কিভাবে আমরা বাড়াবো, যে জন্য ইনফ্লেশন রেটকে কিন্তু হার মানাতে হবে, নইলে আপনি তাড়াতাড়ি গরিব হতে চলেছেন। এটা আমি না, সার্ভে বলে। ওকে, তো কথা হচ্ছে যে এই কারণে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করব, বিকজ আমরা যদি আমাদের ইনকামের সমস্ত টাকা ব্যাংকে রাখি বা পোস্ট অফিসে রাখি, তাহলে কিন্তু কখনোই আমাদের পোস্ট অফিসের রিটার্ন বা আমাদের ব্যাংকের রিটার্ন ইনফ্লেশন রেটকে হার মানাতে পারবে না। বিকজ আমাদের ব্যাংকের রিটার্ন হচ্ছে খুব জোর 3.8% টু 4%। ঠিক আছে, অর্থাৎ ইনফ্লেশন রেটের থেকেও কিন্তু 2% নিচে। দেখুন আপনি যদি 100 টাকা ব্যাংকে রাখেন তাহলে কিন্তু ব্যাংক আপনাকে 1 বছর পর দেবে 104 টাকা। এইদিকে আপনার জিনিসপত্রের দাম, সবজির দাম, সবকিছুর দাম কিন্তু চড়চড় করে বাড়ছে, যে কারণে আপনার ব্যাংক থেকে টাকা 104 টাকা পাবেন, তারপরেও আপনার পকেট থেকে আরো 2 টাকা লাগিয়েই কিন্তু জিনিসটা কিনতে পারবেন। যে কারণে শুধুমাত্র ব্যাংকে ইনভেস্টমেন্ট করলে বা আমাদের পোস্ট অফিসে আরডি এফডি করলেও কিন্তু হবে না। যে কারণে ইনভেস্টমেন্ট করাটা কিন্তু মাস্ট, বিকজ ইনভেস্টমেন্ট ইজ দ্য মানি মেকিং সায়েন্স। তো এই হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট যে আমরা কেন করব। তো এবারে আসি আমরা যে স্টক মার্কেটেই কেন আমরা ইনভেস্টমেন্ট করব। অনেকের মাথার মধ্যে কোশ্চেন আসছে যে আমরা স্টক মার্কেটেই শুধু কেন ইনভেস্টমেন্ট করব, বিকজ আরো তো অনেক জায়গা আছে, যেমন রয়্যাল স্টেট অর্থাৎ রিয়েল স্টেট আছে, ঠিক আছে, বা আমাদের গোল্ডে ইনভেস্টমেন্ট আছে, এছাড়াও অনেক ইনভেস্টমেন্ট আমাদের মধ্যে দেখা যায়। তো মোট কথা আপনারা যদি ভাবেন যে রিয়েল স্টেটের ইনভেস্টমেন্টের প্রবলেম কি, দেখুন রিয়েল স্টেট মানে প্রপার্টি কেনা বেচা করা। ঠিক আছে, তো আপনি যদি কোনো রিয়েল স্টেট বিজনেস করতে চাইছেন তাহলে প্রপার্টি আপনার কিনতেই মোটামুটি 10 লাখ টাকা 20 লাখ টাকা লাগবে। তাহলে কি আপনার একসঙ্গে এত টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে হচ্ছে? যেখানে একটা প্রবলেম হচ্ছে আমাদের এটা। এবং নাম্বার 2 প্রবলেম কি, যে আপনি ধরুন 10 লাখ টাকা 20 লাখ টাকা জোগাড়ও করে নিলেন, কিন্তু আপনাকে প্রপার্টির খোঁজ করতে হবে। প্রপার্টির খোঁজ করতে গিয়ে আপনাকে যদি প্রপার্টি পেলেন সেটার জন্য আপনাকে কিনতে হবে, তো কেনার জন্য কিন্তু আপনাকে পেপার ওয়ার্ক করতে হবে, অর্থাৎ কি কোর্টে যেতে হবে, আপনাকে কিন্তু মানে রেজিস্ট্রি করতে হবে, অনেক ব্যাপার আছে। সো তারপরে আপনি এগুলো করেও আপনি ধরুন প্রপার্টি কিনলেন, সো প্রপার্টিটাকে আপনি 1 বছর পর সেল করতে চাইছেন। তো আপনি যখন সেল করতে চাইছেন আপনার হঠাৎ করে টাকার দরকার, তো আপনি সেল করবেন এবং তখন আপনি বায়ার্স পাবেন না, অর্থাৎ কেউ তো নাও কিনতে পারে আপনার প্রপার্টি, তাহলে কি সেখানে আপনার সময় লাগছে, আপনি হুট করে কিন্তু টাকা হাতে পাবেন না, যে কারণে ট্রান্সপারেন্সি থাকছে না বায়ার ও সেলারদের মধ্যে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কিন্তু দ্বিতীয় প্রবলেম। তৃতীয় প্রবলেম কি, যে আপনি প্রপার্টি কিনে কিন্তু এখন ফেলে রাখাও যায় না, বিকজ অনেক দখলের ব্যাপার আছে, এরকম অনেক ব্যাপার আছে। ঠিক আছে, তো অর্থাৎ কি আমরা দেখছি যে রিয়েল স্টেট বিজনেস অবভিয়াসলি ভালো, ওয়ার্ল্ডের নাম্বার 1 বিজনেস যদি বলি তাহলে রিয়েল স্টেটকেই ধরা হয়। কিন্তু এই সব প্রবলেম গুলোর জন্য কিন্তু আমাদের রিয়েল স্টেট বিজনেস আমরা এখন থেকে শুরু করতে পারছি না, রাইট? যে জন্য আমরা যদি এবার গোল্ডে আসি, যে গোল্ডে যদি আমরা ইনভেস্টমেন্ট করি, হ্যাঁ, তো দেখুন আপনি গোল্ডে ইনভেস্টমেন্ট করতে গেলেও আপনার কি প্রবলেম হবে। সবাই মাইকটা একটু মিউট রাখবেন, গ্রুপে লিংক আছে তো। না না, একসেপ্ট কেন করতে হবে? অটোমেটিক্যালি তো হবে, ওয়েট ওয়েট, এই তো জয়েন করে গেছে তো। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এবারে গোল্ডে যদি আমরা ইনভেস্টমেন্টের কথা বলি, তাহলে দেখুন গোল্ডের ক্ষেত্রেও কিন্তু আপনার ওই 500 টাকা 1000 টাকা থেকে আপনি শুরু করতে পারবেন না। আপনাকে আবার কাঁচা সোনা কিনতে হবে, বিকজ পাকা সোনা কিনে সেরকম কিছুই লাভ হবে না। ইনফ্যাক্ট আপনি গোল্ডে যদি কিনলেনও তাহলে কিন্তু আপনি বাড়িতে রাখতে পারছেন না, তো আপনার রাখার প্রবলেম হবে, যে জন্য আপনাকে ব্যাংকের লকার চুজ করতে হবে, রাইট? কিন্তু ব্যাংকের লকারও যদি আপনি চুজ করেন সেখানেও কিন্তু আপনার এক্সট্রা চার্জ পে করতে হবে, সিকিউরিটি চার্জেস।
যে কারণে দেখুন এগুলোতেও প্রবলেম, আপনি সোনা হঠাৎ করে বিক্রিও করতে পারবেন না, বিকজ অনেক টাকার ব্যাপার, রাইট? এখানেও কিন্তু বায়ার ও সেলার্সদের মধ্যে ট্রান্সপারেন্সি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। যেই কারণে আমরা এখন বেশিরভাগই, আপনি যদি আপনার আশেপাশেও দেখেন না, সবাই চুজ করছে স্টক মার্কেটকে। কেন? বিকজ স্টক মার্কেটে আপনি 500 টাকা থেকেও শুরু করতে পারেন মিউচুয়াল ফান্ডের দ্বারা, বা আপনি কোনো স্টকও কিনতে পারেন 200 টাকার একটা স্টক। অর্থাৎ কি, এখানে দেখুন আপনার কম টাকা লাগছে, ক্যাপিটাল কম লাগছে। নাম্বার টু কি, এখানে দেখুন বায়ার ও সেলারদের মধ্যে কতটা ট্রান্সপারেন্সি। আপনার হঠাৎ করে আজকে টাকা দরকার, আপনি মার্কেট খোলা থাকছে, যখন তখন আপনি সেল করে দিতে পারছেন, যখন তখন আপনি কিনতে পারছেন। এই সুযোগ সুবিধাগুলো কিন্তু এখন আমরা পাচ্ছি। কেন পাচ্ছি? বিকজ 2008 এর পর আমাদের কাছে রয়েছে ডিসকাউন্ট ব্রোকার্স, যারা কিন্তু আমাদেরকে ঘরে বসেই ইনভেস্টমেন্ট বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, ট্রেডিং বলুন, এগুলো করতে হেল্প করে থাকে। ঠিক আছে? তো যে কারণে আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট খোলাটা খুবই ইম্পর্টেন্ট। সো যারা যারা অলরেডি ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছেন খুবই ভালো, আর যারা খুলেননি আমার সঙ্গে পরে কন্ট্যাক্ট করে খুলে নেবেন, বিকজ উইথাউট ডিম্যাট অ্যাকাউন্ট ইউ ক্যান্ট ইভেন ট্রেড অর ইনভেস্ট। ওকে, যার জন্য ডিম্যাট অ্যাকাউন্ট মাস্ট। ডিম্যাট অ্যাকাউন্ট খুলে আপনি ঘরে বসেই ইনভেস্টমেন্ট করতে পারেন, যখন খুশি শেয়ার কিনতে পারেন, যখন খুশি শেয়ার বিক্রি করতে পারেন। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার আমাদের সুবিধাগুলো কি কি। তো গাইজ, এবারে আমরা আরো কিছু জিনিস ক্লিয়ার হয়ে যায়, যেটা হচ্ছে যে ওয়াই 90% পিপল ফেল ইন স্টক মার্কেট। বিকজ যখনই আমাদের আশেপাশে আমরা শেয়ার বাজারের কথা বলি বা স্টক মার্কেটের কথা বলি, আমরা শুনতে পাই কিন্তু যে এখানে 90%-এরও বেশি মানুষ কিন্তু টাকা লুজ করে। তো কথাটা কি সত্যি? অবভিয়াসলি কথাটা সত্যি, কিন্তু এই 90% পিপল কারা, এটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। দেখুন, 90% মানুষ হচ্ছে তারাই যারা স্টক মার্কেটের প্রতি কোনো নলেজই থাকে না। কেন? ধরুন আপনি আজকে নলেজ গেইন করে ইনভেস্টমেন্ট করছেন, আপনার কোনো ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভস এসে বললো আপনাকে, ভাই আমিও ইনভেস্টমেন্ট করব, আমাকেও তুই বল, ঠিক আছে? বাট আপনি কিন্তু দেখবেন সেখান থেকে প্রফিট করতে পারছেন, বিকজ ইউ হ্যাভ এনাফ নলেজ অ্যাবাউট স্টক মার্কেট, হাউ টু ইনভেস্ট, হাউ টু ট্রেড। বাট তাদের কিন্তু সেভাবে কোনো নলেজ থাকবে না, আপনার দেখা দেখি তারা শুরু করতে চায়, যে কারণে তারা কিন্তু টাকা লুজ করে ফেলে। আর সেই সমস্ত মানুষগুলোই কিন্তু বলে যে স্টক মার্কেট হচ্ছে জুয়া বাজার, সাট্টা বাজার। এটা কিন্তু আমরা শুনে থাকি, বিকজ একদমই নয়। স্টক মার্কেটে আপনার রীতিমতো নলেজ চাই, যেটা আমরা পরপর ক্লাস করতে করতে বুঝবো যে এখানে কত কিছু আমাদেরকে অ্যানালাইসিস করতে হয়, কত কিছু জানতে হয়, বুঝতে হয়, তারপরেও কিন্তু আমরা 1 টাকা লাগাবো আমাদের মার্কেটে, নইলে কিন্তু নয়। ওকে, তো 90% পিপল কেন ফেল করে? এর জন্য যে তারা ইনভেস্টমেন্টে ডিরেক্টলি ইনভেস্ট করে দেয়। ওকে, তারা শিক্ষার উপরে, লার্নিং পারপাসে কোনো কিছু ইনভেস্টই করে না, আগে শেখেই না, আগে জানেই না, তাদের কোনো প্রপার নলেজ নেই। ঠিক আছে? তো এর পেছনে একটা বড় কারণ হচ্ছে, আপনারা যদি ভালো করে দেখেন তাহলে কিন্তু আমাদের স্কুল এডুকেশন। কেন? বিকজ স্কুল এডুকেশনে আমাদেরকে কিন্তু কোথাও শেখানো হয় না ফিনান্সিয়াল এডুকেশনের ব্যাপারে। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যে আমাদের কোথাও ফিনান্সিয়াল এডুকেশন শেখানো হয় না, যে কিভাবে আমরা টাকা ইনকাম করব, কিভাবে আমরা টাকা বাড়াবো। ওকে, এটা কিন্তু একমাত্র কলেজ লেভেলে গিয়ে কমার্সের স্টুডেন্টরা বোঝে। এখানে যদি কেউ কমার্সের স্টুডেন্ট আছে তারা কিন্তু বুঝতে পারবে। তো তার আগে কিন্তু আমাদেরকে ফিনান্সিয়াল এডুকেশন দেওয়া হয় না। আমাদেরকে সিম্পল বলা হয়, তোমরা মুখস্থ করো, এই পড়া দিলাম, এরপরে পরীক্ষা দিয়ে ভালো নাম্বার তুলে একটা জব করো। অবভিয়াসলি জব ইম্পর্টেন্ট, বাট আমরা জব করে কি শুধু টাকা বাড়াতে পারবো? অবভিয়াসলি নট, আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে। তো এই নলেজটা আমাদের স্কুলে দেওয়া হয় না। তো চিন্তার কোনো কারণ নেই, বিকজ আমি এই নলেজ আপনাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা দিন। ঠিক আছে? তো দেখুন, এই হচ্ছে ব্যাপার যে 90% পিপল ফেল করে, অবভিয়াসলি ফেল করে, বাট তারাই ফেল করে যারা ইলিটারেট। অর্থাৎ এখানের মধ্যে অনেকেই আছেন, আমি ইন্ডিভিজুয়ালি কিছু বলছি না, বাট অনেকেই আছেন যারা হয়তো টিচার আছেন এখানে, বা যারা ভালো ভালো প্রফেশনে রয়েছেন। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে আপনারা আপনাদের প্রফেশনে 100% কিন্তু লিটারেট, আপনাদের নলেজ রয়েছে, প্রপার নলেজ, যে জন্য আপনারা কিন্তু সাকসেসফুল। কিন্তু ফিনান্সিয়ালি আপনারা ইলিটারেট। ওকে, কেন? বিকজ ফিনান্সিয়াল নলেজই নেই আপনাদের মধ্যে, যে কারণে আমরা কিন্তু, আমি আপনি সবাই ফিনান্সিয়াল স্ট্রাগল করি। ওকে, আমরা ইনকাম করার পরও আমাদের কিন্তু মাসে ভাবতে হয় যে কিভাবে সংসার চলবে। তো এগুলো আমাদের স্কুল এডুকেশনের প্রবলেম। তো যাই হোক, তো এবারে আসি আমরা যে ইজ স্টক মার্কেট রিস্কি? স্টক মার্কেট কি রিস্কি? অর্থাৎ স্টক মার্কেটের কথা উঠলেই আপনি যদি আশেপাশে শোনেন, আপনি যাকেই বলবেন স্টক মার্কেট না, আমি ইনভেস্টমেন্ট করবো না। কেন? বিকজ এখানে অনেক রিস্ক আছে। তো স্টক মার্কেট রিস্কি, অবভিয়াসলি রিস্কি। কাদের জন্য? আবারও সেম কথা, যে তাদের জন্য রিস্কি যারা কিন্তু জানে না যে স্টক মার্কেট কি। স্টক মার্কেট কেন?
আপনাকে আমি যদি বলি যে আপনি একটা বাইক চালিয়ে দেখান, আপনার যদি কোনো নলেজই না থাকে বাইক চালাতে, আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট করে বসবেন, আমি 100% চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। কেন? বিকজ আপনি জানেনই না যে হাউ টু রাইড আ বাইক, হেলমেট কি হয়, ব্রেক কি হয়, যে রোডের সিগন্যাল রয়েছে সেগুলো কি হয়। অর্থাৎ আমরা না জেনে বুঝেই যদি আমরা বাইক চালাতে যাই তাহলে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হবে। সো রিস্ক কি? এটাই রিস্ক। আপনি না জেনে বুঝে কোনো কিছুতে গেলে সেটা কিন্তু আপনার জন্য রিস্কি। আপনি যদি পড়াশোনা না করে এক্সাম দিতে যান সেটা কিন্তু আপনার জন্য রিস্কি। কেন? বিকজ আপনি ফেল করবেন, আপনি তো পড়েই যাননি। ঠিক তেমনি স্টক মার্কেট। স্টক মার্কেটে যদি আপনার কাছে নলেজ রয়েছে, আমি বলছি হিউজ টাকা রয়েছে এখানে। আর যদি আপনার নলেজ নেই, আপনার কিন্তু টাকা থাকবেন না। বিকজ স্টক মার্কেটের সব থেকে বড় একটা কথা হচ্ছে যে আপনারা যদি স্টক মার্কেট থেকে ইনকাম করতে চান তাহলে পেশেন্স ধরতে হবে, ধৈর্য। বিকজ পেশেন্স ইজ দ্য কি ইন স্টক মার্কেট। স্টক মার্কেটের একটাই চাবিকাঠি হচ্ছে হার্ড ওয়ার্ক আর পেশেন্স। ধৈর্য যদি আপনি রাখেন, বিকজ আই থিঙ্ক ওয়ারেন বাফেটের কথা আমরা সবাই শুনেছি। ওয়ারেন বাফেট হচ্ছে ওয়ার্ল্ডের 4 or 5th রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, যে কিনা ইনভেস্টমেন্ট করে শুধু। তো তিনি বলেন যে ইনভেস্টমেন্টে আমাদের স্টক মার্কেটে ইমপেশেন্টদের টাকা পেশেন্টদের কাছে আসে। অর্থাৎ যারা অধৈর্যবান ব্যক্তি, অর্থাৎ যাদের ধৈর্যই নেই, যারা রাতারাতি বড়লোক হতে চায়, স্টক মার্কেটে আমরা রাতারাতি বড়লোক হবো, আজকে টাকা লাগাবো কালকেই কোটিপতি হব, এরকম কিন্তু হয় না। আপনি কোটিপতি কি, আপনি রোডপতি মানে হয়ে যাবেন সিরিয়াসলি। তো যে কারণে ওয়ারেন বাফেট স্যারও বলেন যে ইমপেশেন্ট যারা, তাদের টাকা কিন্তু পেশেন্টদের কাছে আসে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে কি ধৈর্য নিয়ে, প্রপার নলেজ নিয়ে আপনি যদি স্টক মার্কেটে কাজ করেন তাহলে 100% শিওর যে আপনি এখান থেকে সাকসেস পাবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের পুরোপুরি ব্যাপার। তো এবারে আমরা আসি যে হোয়াট ইজ শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট কি, শেয়ার মার্কেটের কনসেপ্টটা আমরা বুঝবো। তো দেখুন, মার্কেট বলতে আমরা কি বুঝি? মার্কেট মানে হচ্ছে, ধরুন আপনাকে বলা হলো যে সবজি মার্কেট। সবজি মার্কেট মানে কি? যেখানে আমরা সবজির কেনা বেচা হয়, যেখান থেকে আমরা ফল ফুল সবজি পাই, সেখানে আমরা বলি সবজি মার্কেট। যদি আমরা শপিং মল বলি, যে আমাদের জামা কাপড়ের বাজার, তাহলে কিন্তু শপিং মলের কথা আসে। ঠিক তেমনি শেয়ার মার্কেট মানে হচ্ছে যে মার্কেটে আমাদের শেয়ারের কেনা বেচা হয়। ওকে, এবারে অনেকের মধ্যে কনফিউশন আসে যে স্টক আর শেয়ার কি আলাদা জিনিস? অবভিয়াসলি আলাদা জিনিস। দেখুন, মাথায় রাখবেন, স্টক মানে হচ্ছে কোম্পানি। ওকে, স্টক মানে কোম্পানি, এবং শেয়ার মানে হচ্ছে সেই কোম্পানির কতগুলো শেয়ার আপনি পারচেজ করছেন। ধরুন টাটা মোটরস একটা কোম্পানি, তো টাটা মোটরস স্টক আপনার পোর্টফোলিওতে আছে। ওকে, অর্থাৎ টাটা মোটরস এর স্টক আপনার আছে এবং টাটা মোটরস এর আপনি 100টা শেয়ার পারচেজ করেছেন। তো এটাই হচ্ছে স্টক আর শেয়ারের পার্থক্য, এটা কিন্তু মাথায় রাখবেন। তো কি, ইন দ্য শেয়ার মার্কেট স্টকস অর শেয়ারস আর দ্য গুডস দ্যাট আর বট অর সোল্ড। অর্থাৎ কি, শেয়ার মার্কেটে কি হয়, আমরা শেয়ারের কিন্তু কেনা বেচা করি। ঠিক আছে, তো এটাই এখানে বলা হয়েছে। এরপরে দেখুন, হোয়াট ইজ ইকুইটি মার্কেট। তো ইকুইটি মার্কেট, শেয়ার মার্কেট, স্টক মার্কেট সেম ব্যাপার, আলাদা আলাদা নাম। তো এবারে আমরা তো জানি যে আমরা কোম্পানির শেয়ার এখানে কিনতে পারি। তো এবারে অনেকেরই কোশ্চেন আসবে মাথায় যে কেন কোনো কোম্পানি তার শেয়ার আমাদেরকে দেয়, রাইট? তো এর পেছনে কারণ হচ্ছে যে ধরুন আপনার নিজস্ব একটা কোম্পানি রয়েছে। ওকে, আমি ধরছি যে XYZ নামে আপনার একটা কোম্পানি রয়েছে। তো সেই কোম্পানি আপনি কিন্তু ফিউচারে আরো বড় করতে চান, তাহলে আপনার কি দরকার? ক্যাপিটাল দরকার, অর্থাৎ মূলধন, মানি দরকার। তো আপনি টাকা কোথায় পাবেন? অবভিয়াসলি আপনার নিজের সেভিং থেকে কিছু লাগাবেন। তাহলে নিজের সেভিং থেকে লাগিয়েও পরে যদি আপনি বিজনেস বাড়াতে চান, আপনাকে ব্যাংকের লোন নিতে হবে। কিন্তু আপনি যদি ব্যাংকের লোন নিন, ধরুন 1000 কোটি টাকার আপনি আপনার বিজনেসের জন্য লোন নিচ্ছেন ব্যাংক থেকে, তাহলে আপনি ভাবুন যে ব্যাংকে আপনাকে কত ইন্টারেস্ট পে করতে হবে, রাইট? যে কারণে এটা কিন্তু আপনার জন্য একটু ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে। তো যে কারণে আপনি কি করলেন, আপনি ভাবলেন যে আমি যদি মানুষদের মধ্যে আমার কোম্পানি শেয়ার দিই, ঠিক তেমনি কিন্তু সেই কোম্পানি ভাবে যে তার কোম্পানির ফান্ডস বা ক্যাপিটাল রেজ করার জন্য, অর্থাৎ ক্যাপিটাল তো চাই কোম্পানির, সে বাড়াবে তার বিজনেসকে, যে জন্য কিন্তু কোম্পানি আমাদের স্টক মার্কেটে, ওকে, তার কোম্পানি শেয়ার লিস্টিং করায় কিসের দ্বারা? আইপিওর দ্বারা। আইপিও অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং। অর্থাৎ প্রথমবারের জন্য যদি কোনো কোম্পানি তার শেয়ার মার্কেটে লঞ্চ করায়, তখন আমরা সেই প্রসেসকে বলে থাকি ইনিশিয়াল পাবলিক অফারিং। অর্থাৎ ধরুন যে আমরা যদি এখন স্টক মার্কেটে শেয়ার সার্চ করি, তাহলে আমরা দেখতে পাবো যে ফরেনে যদি যাই আমরা অ্যাপেলের শেয়ার দেখতে পাবো। ওকে, আমরা যদি ইন্ডিয়ান স্টক মার্কেটে যাই তাহলে টাটা মোটরস দেখতে পাবো, উইপ্রো দেখতে পাবো, টিসিএস দেখতে পাবো, ইনফোসিস দেখতে পাবো। তো এগুলো কিন্তু লঞ্চ আছে অলরেডি
ওকে, এবারে আমরা যদি বলি যে বোট কোম্পানি কখনো যদি তার কোম্পানি শেয়ার স্টক মার্কেটে লিস্টিং করায়, তার ক্যাপিটালের দরকার হলো, তো যেদিন মার্কেটে আসবে সেই প্রসেসটাকে আমরা বলবো ইনিশিয়াল পাবলিক অফারিং। আপনি কিন্তু ওখানে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো সেটা পরের ব্যাপার, পরে জানবো। তো কি হলো, কোম্পানি তার ফান্ড রেজ করার জন্য বা ক্যাপিটাল রেজ করার জন্য আইপিওর দ্বারা কোম্পানি তার শেয়ারকে ইস্যু করায় স্টক মার্কেটে, স্টক ও শেয়ারের দ্বারা। তো আমার মতো আপনার মতো ইনভেস্টররা কি করবে, সেই শেয়ার পারচেজ করবে। ওকে, এবং আমরা যে পারচেজ করছি তাহলে তো কোম্পানিকেও আমাদেরকে কিছু দিতে হবে রিটার্নে। তো রিটার্নে কোম্পানি কি দেয়, রিটার্নে দেয় কোম্পানি আমাদেরকে কোম্পানির স্টেক অর ওনারশিপ। কেন দেয়, বিকজ আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, তো আপনি সেই কোম্পানির কিছুটা অংশের মালিকাধীন হবেন। ওকে, তো এবারে যত পরিমাণ আপনি শেয়ার কিনছেন সেই পরিমাণে কিন্তু হয়। তো বেসিক্যালি যে কোনো কোম্পানি 100%ই শেয়ার স্টক মার্কেটে লঞ্চ করায় সেটা কিন্তু না। কোম্পানি তার মানে মেনটা মানে বেশিরভাগটা তার কাছে রাখে। ধরুন 100% যদি আমরা ধরি তাহলে 55 অন্তত কোম্পানি রাখে। কেন রাখে, বিকজ যদি কোম্পানি 50-50 করে দেয় তাহলে অর্ধেক অর্ধেক মালিক হয়ে যাবে। তো কোম্পানির গায়ে যদি 40 রেখে কোম্পানি 60 দেয় তাহলে আমরা বেশি মালিক হয়ে যাব কোম্পানির কাছ থেকে, তাই না? যে কারণে কোম্পানি মানে বেশিরভাগ প্রায়োরিটি নিজের কাছে রাখে, তারপরে স্টক মার্কেটে লঞ্চ করে, যেখানে আমরা কিনি এবং আমরা পাই স্টেক ও ওনারশিপ। ওকে, তো আশা করছি এতদূর আমাদের কাছে ক্লিয়ার। এবারে আসি আমরা, হোয়াট ইজ এনএসি অ্যান্ড বিএসি। আপনি যদি ইনভেস্টমেন্ট করতে যান, আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলে যদি কোনো স্টকের সার্চ করেন তাহলে দেখবেন পরপর দুটো শেয়ারের নাম আসছে। ওকে, আপনি যদি টাটা মোটরস সার্চ করেন আপনি দেখতে পাবেন যে টাটা মোটরস এর পাশে লেখা আছে একটা এনএসি, আবার নিচের দিকে লেখা আছে টাটা মোটরস বিএসি। তো এনএসি ও বিএসি কি? দেখুন, এনএসি ও বিএসি হচ্ছে, এনএসি মানে হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বিএসি মানে হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই দুটো স্টক এক্সচেঞ্জ আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে রয়েছে, যাদের দ্বারা আমরা কিন্তু শেয়ার কেনা বেচা করতে পারি। এটার ঊর্ধ্বেও আমাদের কিন্তু আর একটা এক্সচেঞ্জ ছিল যেটা কিনা সিএসি, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ। এখনো কিন্তু এটা কলকাতায় আছে। ওকে, কিন্তু এটা কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গেছে, এখানে কিন্তু কোনো কাজ হয় না। তো আমাদের মেনলি এখন কাজ হয় তো এনএসি মানে কি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বিএসসি মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো এবারে কথা হচ্ছে যে আমরা যদি কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চাই, সেই কোম্পানির শেয়ার কিনতে চাই, তাহলে কি আমাদেরকে মুম্বাই যেতে হবে কোম্পানি শেয়ার কিনতে? অবভিয়াসলি নট। এটা আগে যেতে হতো, এখন কিন্তু যেতে হবে না। কেন? বিকজ এখন আমরা আমাদের যদি মোবাইলে ডিম্যাট অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ ডিসকাউন্ট ব্রোকারের সঙ্গে ডিম্যাট অ্যাকাউন্ট থাকে, যদি ভালো করতে পারবেন বাড়ি বসে, যেটা কিন্তু সব থেকে বেটার এখন। ওকে, তো দেখুন, আপনি এনএসি বিএসসির শেয়ার কিনবেন, আপনি হচ্ছেন ইনভেস্টার, মধ্যে রয়েছে আপনার ব্রোকার। ঠিক আছে, সেটা অনেক ব্রোকারই রয়েছে, যেমন জিরোধা রয়েছে, এছাড়াও আরো অনেক রয়েছে। তো এবারে কি হচ্ছে, আপনি জিরোধার কাছ থেকে জিরোধা এনএসি, এবার জিরোধা আপনাকে কিন্তু আপনার শেয়ার দিয়ে দেবে আপনার পোর্টফোলিওতে। এবারে আপনি যদি শেয়ার বিক্রি করতে চান, আপনি বিক্রি করছেন ব্রোকারকে, ব্রোকার গিয়ে বিক্রি করছে এনএসি ও বিএসসি তে। তো এইভাবে কিন্তু এনএসি ও বিএসসি দ্বারা পুরোপুরি কাজ হয়। তো এবারে বলে রাখি যে আপনারা যদি কোনো শেয়ার এনএসি তে কেনেন বা ধরুন বিএসসি তে কেনেন, কোনো চাপ নেই, কিনতে পারেন। কিন্তু যারা ট্রেডিং করেন, মানে ট্রেডিং করবেন, তারা সবসময় মাথায় রাখবেন এনএসি তে ট্রেড করবেন। কেন? বিকজ এনএসি তে কিন্তু আমাদের লিকুইডিটি বেশি থাকে, এনএসি তে বায়ার সেলার বেশি থাকে, এটা মাথায় রাখবেন। ওকে, বাট আপনি যদি লং টার্মে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাহলে আপনি বিএসসি তেও কিনতে পারেন, বিকজ চার্জ সেমই লাগে, কোনো এক্সট্রা চার্জ লাগে না। এনএসি যত চার্জ, বিএসসিরও সেম, আগে আলাদা ছিল, এখন কিন্তু সেম চার্জ। তো এতদূর হলো আমাদের ক্লিয়ার এনএসি বিএসসি অবধি। তারপরে আসছে আমাদের যেটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বুল মার্কেট আর বেয়ার মার্কেট। দেখুন, স্টক মার্কেটের কথা উঠলেই আমরা কিন্তু দুটো জিনিসের কথা শুনতে পাই, এক হচ্ছে বুল মার্কেট এবং অপর হচ্ছে বেয়ার মার্কেট। তো এখন প্রশ্ন হচ্ছে যে বুল কি আর বেয়ার কি? বুল হচ্ছে যে, দেখুন, স্টক মার্কেট কিন্তু সব সময় ওপর দিকে যায় না, কোনো কোনো সময় ওপর দিকে যায়, আবার কোনো কোনো সময় নিচের দিকে আসে। তো যখন মার্কেটে ওপর দিকে যায় মার্কেট, দেখতেই পাচ্ছেন যে বুল হচ্ছে যে আপনার শিঙে করে মার্কেটকে ওপর দিকে তোলে, এরকমটা বলা হয়। ওকে, যে কারণে মার্কেট যদি ওপর দিকে যায়, পজিটিভ থাকে, আমরা বলি সেই মার্কেটকে বুলিশ মার্কেট বা বুল মার্কেট। এবং মার্কেট যখন নিচের দিকে নামে তখন বলা হয় যে বেয়ার কিন্তু তার হাতের মানে থাপ্পড় দিয়ে মার্কেটকে নিচের দিকে নামায়। ঠিক আছে, তখন আমরা বলি যে মার্কেটে এখন বেয়ার ফেজ চলছে। তো এই হচ্ছে বুল মার্কেট আর বেয়ার মার্কেট। এবারে আসি আমরা স্টক মার্কেটের থেকে আমরা কত রকম ভাবে ইনকাম করতে পারি, যেটা আমাদের জেনে রাখাটা খুবই দরকার।
তো স্টক মার্কেট থেকে আমরা দু রকম ভাবে প্রধানত ইনকাম করতে পারি। একটা হচ্ছে আমাদের ইনভেস্টিং, ওকে, অর্থাৎ ইনভেস্টমেন্ট করে, এবং অপরটা হচ্ছে ট্রেডিং করে। তো ইনভেস্টমেন্ট কি, ট্রেডিং কি, সেটা জানার আগে আমরা প্রথমে জানি যে ইনভেস্টমেন্ট থেকে আবার আমরা কি কি ভাবে ইনকাম করতে পারি। দেখুন, ইনভেস্টমেন্ট থেকে আমরা কিন্তু তিন রকম ভাবে ইনকাম করতে পারি। একটা হচ্ছে ক্যাপিটাল গেন, নাম্বার টু হচ্ছে ডিভিডেন্ড, নাম্বার থ্রি হচ্ছে মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ড আশা করছি সবাই জানেন, তাও আমি বলবো। দেখুন, ক্যাপিটাল গেন মানে কি, যে আপনি ধরুন আপনি একটা বিজনেস করছেন, ওকে, সো আপনি ধরুন কোনো একটা জিনিস, আপনি ধরুন একটা পেন কিনলেন 10 টাকা দিয়ে। তো পেনটা আপনি 10 টাকায় কিনে আনলেন এবং আপনি কাউকে বিক্রি করলেন সেই পেনটা 15 টাকাতে, অর্থাৎ কি আপনার প্রফিট হলো 5 টাকা। তো সেই যে প্রফিট হলো সেটাকে আমরা বলছি ক্যাপিটাল গেন। স্টক মার্কেটেও ঠিক সেম, অর্থাৎ আপনি কোনো কোম্পানি শেয়ার ধরুন 200 টাকায় কিনলেন, সেই শেয়ারটা আপনি ফিউচারে বিক্রি করলেন 210 টাকা 20 টাকায়। তাহলে এই যে 10 টাকা 20 টাকার অন্তর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ক্যাপিটাল গেন। এইরকম ভাবে আপনার ইনকাম হতে পারে। নাম্বার টু কি করে হতে পারে, ডিভিডেন্ড থেকে। ডিভিডেন্ড মানে কি, ডিভিডেন্ড মানে হচ্ছে লভ্যাংশ, অর্থাৎ লাভের অংশ। আমি কি বললাম, কোম্পানি আমাদের কাছ থেকে টাকা নেয়, কেন নেয়, তার বিজনেস বাড়াবার জন্য। তো কোম্পানি তার বিজনেস বাড়াতে চাই। এবার ধরুন যে কোম্পানি তার বিজনেস বাড়ালো এবং প্রফিট করলো ভালো মতো, ওকে। সো হয়তো অনেকেই শুনতেই পান যে নিউজে, যে আজকে কিন্তু টাটা মোটরস এর রেজাল্ট হয়েছে এবং টাটা মোটরস এর সেল অনেক বেড়ে গেছে, তাই টাটা মোটরস প্রফিট করেছে। তো যে কারণে ওই প্রফিটের অংশ কোম্পানি খুশি হয়ে শেয়ার হোল্ডারদেরকে দিতে চাই। শেয়ার হোল্ডার মানে কি, ইনভেস্টার। অর্থাৎ আপনি যদি সেই কোম্পানিতে ইনভেস্টেড থাকেন, তাহলে কিন্তু সেই কোম্পানির আপনি শেয়ার হোল্ডার, শেয়ারকে হোল্ডিং করছেন, ওকে। তো সেই জন্য কোম্পানি খুশি হয়ে, কোম্পানির যে মেম্বার থাকে তারা ডিসাইড করে যে আমরা আমাদের কোম্পানির প্রত্যেকটা শেয়ার হোল্ডারদেরকে এত টাকা করে প্রত্যেকটা শেয়ারের পেছনে দেবো। কি রকম, ধরুন বেদান্ত নামের একটি শেয়ার, ভিইডিএল, বেদান্ত নামের একটি শেয়ার শেয়ার রয়েছে যেটা ডিভিডেন্ড পেইং স্টক। অর্থাৎ সমস্ত স্টক কিন্তু ডিভিডেন্ড দেয় না, এটা মাথায় রাখতে হবে। কিছু কিছু স্টক আছে যেগুলো ডিভিডেন্ড আমাদেরকে দেয় ভালো মতো, ওকে। তো ধরুন বেদান্ত ভিইডিএল এর একটি শেয়ার আমাদেরকে 20 টাকা করে ধরুন প্রফিট করলো, এবং তারা ডিসাইড করলো যে আমাদের শেয়ার হোল্ডারদেরকে আমরা 20 টাকা করে প্রত্যেকটা শেয়ারে আমরা পাঠাবো, ওকে। তো ধরুন আপনি বেদান্তর 100টা শেয়ার কিনে রেখেছেন, ওকে। তো দেখুন আপনি ধরুন 100 টাকায় 100টা শেয়ার কিনে রেখেছেন, তাহলে কোম্পানি প্রফিট করলো এবং কোম্পানি ডিসাইড করলো 20 টাকা পার ইচ শেয়ারে আপনাকে দেবে। তাহলে কি আপনি পাবেন সেখান থেকে 2000 টাকা, ঠিক আছে। তাহলে 2000 টাকা আপনার ডিরেক্টলি ওরা ব্যাংকে ট্রান্সফার করে দেবে, ঠিক আছে। এটার সঙ্গে আপনার কোনো ডিম্যাট অ্যাকাউন্টে সংযোগ নেই, আপনার ডিরেক্টলি ব্যাংকে ট্রান্সফার করবে ডিভিডেন্টের তরফ থেকে। তো ডিভিডেন্টের তরফে কি হচ্ছে, আপনার দুটো কিন্তু দু রকম ভাবে ইনকাম হচ্ছে। কি করে, বেদান্ত শেয়ার 100 টাকায় কিনেছেন, সেটা 105 টাকায় গেল, সেদিক থেকে আপনার ক্যাপিটাল গেনও হলো 5 টাকা, আবার আপনার ডিভিডেন্টও দিচ্ছে কোম্পানি 10 টাকা করে 20 টাকা করে, তাহলে কি 25 টাকা করে কিন্তু আপনার ইনকাম হলো, ওকে। সো এই দু রকম ভাবে ইনকাম হয়। আর শেষের ইনকাম হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ড, যেটা কিন্তু আমরা টিভিতে অনেক অ্যাড দেখি, ইউটিউবে অনেক অ্যাড দেখি যে মিউচুয়াল ফান্ড সেহি হে, ওকে। অনেক অ্যাক্টর আছে আমাদের মধ্যে যারা কিন্তু বলেন যে মিউচুয়াল ফান্ড সেহি হে। তো এখন কথা হচ্ছে, সত্যি কি মিউচুয়াল ফান্ড সেহি? দেখুন, মিউচুয়াল ফান্ড হচ্ছে তাদের জন্য, আমি বলি মিউচুয়াল ফান্ড হচ্ছে তাদের জন্য যারা স্টক মার্কেটে অ্যাক্টিভলি সময় দিতে পারবেন না। অর্থাৎ ধরুন আপনি টিচার, ওকে, সো আপনার কিন্তু টিচিং করতে হয় 9 to 5, ওকে। তো আপনি কিন্তু মার্কেটে থাকতে পারছেন না, যে জন্য আপনি ভাবছেন যে না আমি ইনভেস্টমেন্ট করতে চাই, ঠিক আছে, সেভাবে মাথা ঘামাতে আমি চাই না। তাহলে কি আপনার জন্য সব থেকে বেটার অপশন হচ্ছে মিউচুয়াল ফান্ড। বিকজ মিউচুয়াল ফান্ডে আপনি আপনার টাকা ইনভেস্টমেন্ট করবেন এসআইপি মোডে। এসআইপি মানে হচ্ছে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ প্রত্যেক মাসে মাসে যেভাবে আমরা ব্যাংকে জমা দিই টাকা, বা যেভাবে আমরা পোস্ট অফিসে আরডি করি, হ্যাঁ, আমরা দেখি আমাদের ফ্যামিলির কাছে আছে, আমাদের বাবার কাছে আছে, যে প্রত্যেক মাসে মাসে 2000 3000 করে আমরা কিন্তু টাকা দিই পোস্ট অফিসে। তো সেই রকম ভাবে কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডে এখানে টাকা দিতে পারি। তো মিউচুয়াল ফান্ডের কনসেপ্ট কি, দেখুন মিউচুয়াল ফান্ডের কনসেপ্ট খুবই সিম্পল। মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল বলতে আমরা কি বুঝি, আমরা তো সবাই সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ, ফেসবুক ইনস্টাগ্রাম বলুন। তো দেখুন ফেসবুকে আমরা মিউচুয়াল ফ্রেন্ড বলতে কি বুঝি, যে এ বি সি তিনজন আছেন, এ এর সঙ্গে সি এর ফ্রেন্ড, এ এর সঙ্গে বি এর ফ্রেন্ড, তাহলে আমরা বলতে, আবার বি এর সঙ্গে সি এর ফ্রেন্ড, তাহলে বলতে পারি এ বি সি তিনজনের মিউচুয়ালি ফ্রেন্ড, ওকে। সো মিউচুয়াল ফান্ডটাও ঠিক সেরকম, অর্থাৎ স্টক মার্কেটে এমন কিছু শেয়ার আছে যাদের যাদের শেয়ার প্রাইস কিন্তু অনেকটাই হাই, ওকে। সো আমরা যদি এখানে একটা শেয়ার সার্চ করে দেখাই আপনাদের, এমআরএফ,
তো দেখুন এমআরএফ এর যদি আমরা শেয়ারের দাম দেখি, দেখুন 1 লাখ টাকার ওপরে। ওকে, 1,01,851 টাকা দাম এক একটা শেয়ারের দাম। তাহলে বুঝতে পারছেন যে একটা মানে কত এক্সপেন্সিভ একটা কোম্পানি এমআরএফ। তাহলে কি এমআরএফ কখনোই ডুববে না? কখনোই ডুবতে পারে না। তো এবারে আপনি দেখছেন যে এমআরএফ এ তো 1 লাখ টাকা একটা শেয়ারেরই দাম, তো আমি কি করে ইনভেস্টমেন্ট করব? যে কারণে আমাদেরকে কিন্তু মিউচুয়াল ফান্ড সুবিধা করে দেয়। মিউচুয়াল ফান্ড কি করে? আপনার মতো আমার মতো এরকম ধরুন 100 জনের কাছ থেকে 1000 টাকা করে নিল, তাহলে 100 জনের কাছ থেকে 1000 টাকা নিলে 1 লাখ টাকা হয়ে গেল, তারা কিন্তু একটা শেয়ার কিনে দিল। ওকে, সো এইভাবে ধরুন আপনি প্রত্যেক মাসে মাসে দিচ্ছেন, তারা কিন্তু শেয়ার পারচেস করতেই থাকছে। ওকে, এবং আপনাদেরকে দিচ্ছে ইউনিট। আপনারা দেখতে পারবেন এনএভি বলে একটা অপশন আছে, যেটা আমরা মিউচুয়াল ফান্ডের চ্যাপ্টারে পরে পড়বো। এনএভি অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু। তো আপনাকে ইউনিট দেওয়া হবে। তো যে কারণে আপনি কি পারছেন, আপনি কিন্তু ভালো কোম্পানিতেও ইনভেস্টমেন্ট করতে পারছেন। কিছু টাকা দিয়েও, আপনি 1000 টাকা দিয়েও এমআরএফ এ ইনভেস্টমেন্ট করতে পারছেন। এই কারণে মিউচুয়াল ফান্ড কিন্তু খুবই একটা ভালো প্রসেস, একদম সেফ। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করেন ভালো সময়ে, তাহলেও কিন্তু আপনার কোনো দিনও 1 টাকাও লস হবে না। ঠিক আছে, মিউচুয়াল ফান্ড এতটাই বেশি সেফ। তো যেহেতু সেফ, সেহেতু একটু রিটার্নও কম। যদি আমরা বলি, আমরা যদি ডিরেক্টলি স্টকে ইনভেস্টমেন্ট করি, সেখানে কিন্তু আমরা ভালো রিটার্ন আরো জেনারেট করতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ড। এরপরে আসি আমাদের সব থেকে ইন্টারেস্টিং টপিকে, সেটা হচ্ছে গ্যাম্বলিং ভার্সেস স্টক মার্কেট। এটাও কিন্তু জেনে রাখা দরকার, বিকজ স্টক মার্কেটকে আমরা কিন্তু বলি জুয়া বাজার। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে ঠিক আছে, আমি মানলাম স্টক মার্কেট জুয়া বাজার, কিন্তু তার আগে আমাকে এটা তো জানতে হবে ডেফিনেশন, যে গ্যাম্বলিং কি, কোনটাকে আমরা বলবো গ্যাম্বলিং। তো দেখুন, গ্যাম্বলিং মানে হচ্ছে যে আমরা যদি লটারি কাটি, সাপোজ লটারির টিকিট কাটছি, বা আমরা ক্যাসিনোতে খেলতে যাচ্ছি। ওকে, দেখুন, তো আপনি যখন লটারি কাটছেন, তাহলে কি আপনি নিজে জানছেন না যে আপনার টাকা পাবেন কি না? আপনি কি করছেন, লটারির টিকিট কেটে আপনি কিন্তু গডকে প্রে করছেন যেন আমার টাকা, মানে আমি যেন টাকা পাই। ঠিক আছে, তো এটা কি হচ্ছে, আপনার কোনো নলেজ নেই, কোনো এখানে তো অ্যানালাইসিসের কোনো ব্যাপারই আসছে না, তাই না? তো যে কারণে আপনি সেখানে জাস্ট আপনি ইনভেস্টমেন্ট, ওটাই ইনভেস্টমেন্ট বলবো না, সেটাও লায়াবিলিটি হয়ে দাঁড়াচ্ছে আমাদের। তো আপনি লটারির টিকিট কাটছেন এবং ভগবানের কাছে আপনি প্রে করছেন যে যেন আমার টাকা পেয়ে যায়। তো এটা কি গাইস, দেখুন এটাই হচ্ছে গ্যামলিং। আপনি যখন জানেন না, সেটা গ্যামলিং। আপনি বাইক চালাতেও সেটাকে যদি আমি যদি বলি যে কেউ বাইক চালাতে জানে না, তাকে যদি বাইক দেওয়া হয় এবং সে যদি মানে একটু স্টাইল মেরে বাইক চালাতে, সে তো অ্যাক্সিডেন্ট করবে। সে বলতে পারে না যে না, বাইক খারাপ জিনিস, অবভিয়াসলি। তো যে কারণে স্টক মার্কেটও অবভিয়াসলি গ্যামলিং নয়, এটা কিন্তু একটা সিরিয়াস বিজনেস। এটা কিন্তু আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, বিকজ আশেপাশে ইনফ্যাক্ট আমিও যখন প্রথম প্রথম শেয়ার বাজারে আসি, আমাকে অনেকেই বলেছিল যে শেয়ার বাজার তো জুয়া। একদমই আমার কাছে উত্তর ছিল না যে কি আমি কি উত্তর দেবো। বাট এখন বুঝতে পারি যে না, স্টক মার্কেটে আমাদেরকে কিন্তু অ্যানালাইসিস করতে হয়, সেগুলো আমরা পরে জানবো। তো গ্যামলিং এর ডেফিনেশনটা আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার। গ্যামলিং হচ্ছে সেটাই যেটার প্রতি আমাদের কোনো নলেজই থাকে না, আমরা এমনি টাকা ফেলছি সেখানে যেন আমরা পেয়ে যাই টাকা। ঠিক আছে, আমাদের রাতারাতি কোটিপতি হবো লটারির টিকিট কেটে, দ্যাট ইজ গ্যামলিং। স্টক মার্কেট কখনোই গ্যামলিং না। ওকে, স্টক মার্কেটে আপনার রীতিমতো নলেজ চাই, প্রপার নলেজ, অ্যানালাইসিস চাই, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল। ওকে, তারপরেই কিন্তু আপনি স্টক মার্কেট থেকে ভালো মতো ইনকাম করতে পারবেন। এবং এখানে ইমোশনের কোনো জায়গা নেই, ভগবানকে ডাকার কোনো কারণই নেই। আপনি ভাবুন, আপনি একটা বিজনেস করছেন, তাহলে আপনি কি বলবেন আজকে যেন প্রফিট হয়, আজকে যেন প্রফিট হয়? আরে আপনি তো জানেন আপনার দোকানে কি কি জিনিস রয়েছে, কত টাকায় আপনি কিনেছেন, কত টাকায় সেল করলে আপনার প্রফিট হবে, রাইট? তো সেখানে এটা আমরা কি করে আমরা গ্যাম্বলিং বলতে পারি, আপনি আমাকে বলুন। ঠিক আছে, তাহলে সেরকম যদি বলা হয়, তাহলে তো সবকিছুই গ্যাম্বলিং, যেগুলো আমরা জানি না। হ্যাঁ, আমরা যদি পরীক্ষাতে না পড়ে যদি এক্সাম দিতে চাই, এটা কি? অবভিয়াসলি গ্যাম্বলিং করছি। গ্যাম্বলিং তো সেটাই, যেটা আমরা না জেনে বুঝে আমরা জাস্ট মানে কি বলবো, ওই মানে ভাগ্যের উপর ছেড়ে দিই, লাকের উপর। হ্যাঁ, যদি পড়ে যায়, কিন্তু স্টক মার্কেট লাকের দ্বারা হয় না। আমি আবারও বলছি, স্টক মার্কেটে 1%ও লাক চলে না। আপনি কোথা থেকে এসেছেন, আর একটা কথাও বলে রাখি আমি স্টক মার্কেটের, যে আপনি দেখুন অন্যান্য যদি কেরিয়ার আপনি দেখতে যান, তাহলে দেখুন কত কম্পিটিশন আছে ওখানে। কিন্তু স্টক মার্কেটে কোনো কম্পিটিশন নেই, বিকজ আপনার নিজের নলেজ, নিজের অ্যানালাইসিস, নিজের টাকা। আপনি কার ছেলে, আপনার বাবা কে, আপনার বাবা পলিটিক্যালি এক্সপোজ কিনা, এখানে কিচ্ছু দেখবে না। আপনার কাছে কত ক্যাপিটাল আছে, কিচ্ছু দেখবে না। কি দেখবে মার্কেট?
আপনার কাছে কত নলেজ আছে। আপনার কাছে যদি ঠিকমতো নলেজ থাকে, সরি, আপনার কাছে যদি ঠিকমতো নলেজ থাকে, আপনার কাছে যদি প্রপার নলেজ থাকে, আপনি যদি অ্যানালাইসিস করতে পারেন, তাহলে কিন্তু স্টক মার্কেট থেকে আপনি এত পরিমাণ ইনকাম করতে পারবেন, যেটা কিন্তু আপনার 7 প্রজন্ম বসে খাবে। একদমই একদমই আমি বাড়িয়ে বলছি না। আপনারা যদি গুগলেও সার্চ করেন, আমাদের উদাহরণই হচ্ছে ওয়ারেন বাফেট স্যার, ঠিক আছে, বা আমাদের ইন্ডিয়ার উদাহরণ হচ্ছে রাকেশ ঝুনঝুনওয়ালা। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, ঠিক আছে, রাকেশ ঝুনঝুনওয়ালা। যদি না শুনে থাকেন গুগলে সার্চ করে নেবেন। এছাড়াও আমাদের দামানি স্যার আছেন, অনেকে আছেন। কিন্তু আমরা কার উদাহরণকে বেছে নিই? আমরা বেছে নিই হর্ষদ মেহতাকে। ওকে, দেখুন হর্ষদ মেহতা 1992 এর স্ক্যাম থেকে আমরা বলি স্টক মার্কেটে স্ক্যাম হয়। অবভিয়াসলি স্ক্যাম হতো আগে। 1992 সালের আগে কিন্তু সেবি ছিল না। সেবি কি? সেবি হচ্ছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। মানে কি? স্টক মার্কেটে সিবিআই, যেরকম সিবিআই দেখতেই পাচ্ছেন আপনারা, যে এখন যদি আমাদের রাজনীতিতে আমরা যাই, যেভাবে আমাদের ইডির তদন্ত হচ্ছে, ঠিক সেভাবে কিন্তু এখানে সিবিআই এর তদন্ত হয় সেবির দ্বারা। যে কোনো যদি কোম্পানির অপারেটর যদি কিছু করে, বা যদি কোনো কোম্পানির ফ্রড আছে, দেখ আপনারা নিশ্চয়ই শুনেছেন কিছুদিন আগে আদানির সঙ্গে একটা ফ্রডের নিউজ আছে। তো সেই ক্ষেত্রে সেবি কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়, যে কারণে কারুর টাকা ডোবেনি। ওকে, এটা কিন্তু জানতে হবে, বিকজ 1992 সালে হর্ষদ মেহতার সময় কোনো সেবি ছিল না। আপনারা গুগলে সার্চ করে নেবেন, সেবি 1992 সালেই কিন্তু আসে। তারপর তখন কি ছিল? পেপারে ছিল যে আপনি শুনবেন আপনার দাদুরাও ইনভেস্টমেন্ট করতো, তখন কিন্তু তাদের টাকা ডুবে গেছিল। কেন? বিকজ তখন আমাদের মোবাইলের মধ্যে ছিল না, আমরা শেয়ার কেনাবেচা করতে পারতাম না সঙ্গে সঙ্গে, যে কারণে কোনো সেলার বায়ার পেতাম না। কিন্তু এগুলো এখন একদমই নেই। আপনার হাতের কাছেই সবকিছু, আপনার মোবাইলের মধ্যেই সবকিছু, শুধু চাই নলেজ। ওকে, তো দেখুন, এবারে আসি আমরা ইনভেস্টমেন্ট হরাইজনে, যে ইনভেস্টমেন্ট কত রকমের হয়ে থাকে। দেখুন, ইনভেস্টমেন্ট 3 রকমের হয়। একটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, নাম্বার 2 হচ্ছে মিড টার্ম ইনভেস্টমেন্ট, এবং নাম্বার 3 হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, অর্থাৎ নাম দেখেই বুঝতে পারছেন যে শর্ট টার্ম মানে কি অল্প সময়ের জন্য, মিড টার্ম মানে কি একটু দীর্ঘ সময়ের জন্য, এবং লং টার্ম মানে কি যে বহু দীর্ঘ সময়ের জন্য। তাহলে টাইম ফ্রেমের যদি কথা বলি, তাহলে দেখুন যে শর্ট টার্ম গোল আমাদের হয় যে লেস দেন 1 ইয়ার, অর্থাৎ আপনি যদি 1 বছরের কমে যদি ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সেটাকে আমরা বলে থাকবো যে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। ওকে, এবং লং টার্ম হচ্ছে আপনি যদি 3 থেকে 5 বছরের ইনভেস্টমেন্ট করেন, সেটাকে আমরা বলবো যে মিড টার্ম ইনভেস্টমেন্ট। এবং আপনি যদি 5 বছর বা আপনি চিরজীবন ধরে ইনভেস্টমেন্ট করতে থাকেন লাইক ওয়ারেন বাফেট, তাহলে কিন্তু সেটা লং টার্ম ইনভেস্টমেন্ট গোল রেখে আপনার ইনভেস্টমেন্ট করা। ঠিক আছে, এতদূর আমাদের কাছে ক্লিয়ার? তো এবারে আসি আমরা যে স্টক মার্কেটে আমরা কত রকম ভাবে ট্রেডিং করতে পারি। ঠিক আছে, তো আমরা এতক্ষণ বুঝছিলাম ইনভেস্টমেন্টের ব্যাপার, এবারে আমরা এলাম ট্রেডিং এ। দেখুন, ট্রেডিং হয়, ইকুইটি ট্রেডিং হয়, হ্যাঁ, তারপরে কি হয়, কমোডিটিতে ট্রেডিং করতে পারি আমরা। এছাড়াও আমরা ফিউচার অ্যান্ড অপশনে ট্রেডিং করতে পারি। ইকুইটি মানে কি? ইকুইটি মানে আমি কি বললাম? স্টকের ট্রেডিং। আপনি কোনো শেয়ার কিনছেন, বিক্রি করছেন, দ্যাট ইজ ইকুইটি। ওকে, কমোডিটি, কমোডিটি মানে কি? সোনা, রূপা, তারপরে ন্যাচারাল গ্যাস, ক্রুড অয়েল মানে কাঁচা তেল, এগুলোতে যদি আপনি ট্রেডিং করেন, তাহলে সেটাকে আমরা বলবো কমোডিটি ট্রেডিং। আর নাম্বার 3, 4 হচ্ছে ফিউচার এন্ড অপশন। সেটা আমরা ফিউচার এন্ড অপশনে ভালো করে বুঝবো, এখন আপনাদের মাথায় ঢুকবে না, বিকজ এটা কিন্তু ট্রেডিং এর সব থেকে ক্রিটিক্যাল জায়গা। অপশন ট্রেডিং বলুন বা ফিউচার ট্রেডিং বলুন, সেটা আমরা যখন নেক্সট ক্লাসে আসবো তখন আমরা ডিটেলসে জানবো। ওকে, এবং ইন্টারেস্টিং খুবই। এবং বলা হয় যে ট্রেডিং এর যারা ট্রেডিং করেন তারা কিন্তু অপশনটাকে খুব বেশি চুজ করেন, বিকজ অপশন ট্রেডিং এ হিউজ পরিমাণে টাকা রয়েছে। ওকে, তো আমরা সেগুলো পরে জানবো। তো বেসিক্যালি আমরা জানলাম যে ইকুইটি ট্রেডিং করতে পারি, কমোডিটিতে ট্রেড করতে পারি, ফিউচারে ট্রেড করতে পারি, বা আমরা অপশনে ট্রেড করতে পারি। তো দেখুন, এবারে টাইপ অফ ট্রেড, যে ট্রেডিং কত রকমের হয় টাইম পিরিয়ড অনুযায়ী, এগুলো একটু পারলে খাতায় নোট করবেন বা স্ক্রিনশট মেরে নেবেন। আমার কি নেক্সট পেজটা এসেছে? হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলছিলাম যে টাইপ অফ ট্রেড অ্যান্ড টাইম পিরিয়ড। দেখুন, টাইম পিরিয়ড জেনে আমাদের কিন্তু ট্রেডের নামকরণ করা হয়, স্ক্রিনশট মেরে রাখতে পারেন। তো দেখুন, টাইম পিরিয়ড হচ্ছে ফিউ মিনিটস, অর্থাৎ আপনি যদি 1 মিনিটের কোনো ট্রেড করেন, অর্থাৎ 1 মিনিট বা তারও কম, আপনি ট্রেড নিলেন, এক্সিট করে গেলেন, প্রফিট হলো, দ্যাট ইজ কল্ড স্ক্যালপিং। স্ক্যালপিং ট্রেডিং। ওকে, স্ক্যালপিং ট্রেডিং মাথায় রাখবেন, ফিউ মিনিটস। এবারে ফিউ আওয়ার্স, ইন্ট্রাডে,
দ্যাট ইজ মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাট্রাকটিভ ট্রেডিং। এটা কিন্তু আমরা প্রত্যেকের মুখে মুখে এখন শুনতে পাই, ইন্ট্রাডে ট্রেডার, আমি ইন্ট্রাডে ট্রেডিং করি। ওকে, তো ইন্ট্রাডে ট্রেডিং মানে কি, আপনি আজকে কিনে আজকেই বিক্রি করছেন কয়েক ঘন্টার মধ্যে, বিকজ আমাদের স্টক মার্কেট খোলা থাকে 9:15 to 3:30 PM। ওকে, 9:15 AM to 3:30 PM, অর্থাৎ কয়েক ঘন্টা খোলা থাকছে। তাহলে আপনি আজকে কিনে আপনি যদি আজকেই বিক্রি করেন, দ্যাট ইজ কল ইন্ট্রাডে বা ডে ট্রেডিং। ওকে, এবং নাম্বার 3-তে আসছে আমাদের, যে আপনি যদি কয়েক দিন থেকে কয়েক সপ্তাহে ট্রেডটা নিয়ে যেতে চান, তাহলে সেটাকে আমরা বলি সুইং ট্রেডিং। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং প্রফিটেবল ট্রেডিং। আপনারা যারা একদমই বিগিনার তারা সুইং ট্রেড থেকে শুরু করতে পারেন। অর্থাৎ কি, ইন্ট্রাডে ট্রেডিং একটু রিস্কি এবং সুইং ট্রেডিং একটু প্রফিটেবল এবং কম রিস্কি। কেন, আপনি আজকে কিনলেন, আপনি ধরুন 5 দিন গেল বা কয়েক সপ্তাহ গেল, আপনি 1 মাসের মধ্যে প্রফিট পেলেন 10%, 12%, আপনি এক্সিট করে গেলেন। দ্যাট ইজ কল সুইং ট্রেডিং। এবং সব থেকে শেষে হচ্ছে আমাদের পজিশনাল ট্রেডিং, উইকস টু ইয়ার্স, অর্থাৎ আপনি কয়েক সপ্তাহ থেকে কয়েক বছরের জন্য যদি আপনি ট্রেড নিন, তাহলে সেটাকে আমরা বলে থাকি পজিশনাল ট্রেডিং। ঠিক আছে, তো কি হলো, ফিউ মিনিটসের যে ট্রেড আমরা নিয়ে থাকি সেটাকে আমরা বলি স্ক্যালপিং ট্রেডিং, ফিউ আওয়ার্স নিয়ে থাকি সেটাকে আমরা বলি ইন্ট্রাডে ট্রেডিং, এবং ডেজ টু উইকস যদি নিয়ে থাকি সেটাকে আমরা বলি সুইং ট্রেডিং, এবং উইকস টু ইয়ার্স যদি নিয়ে থাকি সেটাকে আমরা বলি পজিশনাল ট্রেডিং। ওকে, তো এবারে কথা হচ্ছে যে এত কিছু আমরা জানলাম যে ইনভেস্টমেন্ট হয়, ট্রেডিং হয়, ইনভেস্টমেন্ট থেকে আমরা 3 রকম ভাবে ইনকাম করতে পারি, ট্রেডিং এতগুলো হয়। তো এবারে আসি আমাদের সব থেকে মেন জিনিসে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস। দেখুন, স্টক মার্কেট পুরোপুরি অ্যানালাইসিসের উপরে চলে। ওকে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আমি যেটা একটু আগেই বলছিলাম যে এটা কিন্তু কোনো জুয়া বাজারি নয়। ওকে, এখানে আপনাকে রীতিমতো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে, তারপরেই কিন্তু আপনি এখান থেকে ভালো মতো টাকা, ভালো মতো প্রফিট করতে পারবেন। তো আজকের ক্লাসে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখবো, কিছুটা শিখবো, বাট আমি এক্সট্রা একটা ক্লাস নেবো পুরোপুরি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপরে, যেদিন আমাদের সঙ্গে আরো অনেকে থাকবে। অনেকেরই প্রবলেম রয়েছে এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করব, যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন। ঠিক আছে, তো আমরা আজকে জাস্ট টাচ করব যে কিভাবে কি কি সিম্পল বেসিক জিনিসগুলো আমরা জানবো। ওকে, এবং নাম্বার 2 হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল মানে কি, চার্ট আমাদেরকে দেখতে হবে। তাহলে আপনি যদি ফান্ডামেন্টাল জানেন, আপনি যদি টেকনিক্যাল চার্ট শিখে যান, তাহলে কিন্তু স্টক মার্কেট থেকে টাকা ইনকাম করতে আপনাকে কেউ বাধা দিতে পারবে না। ওকে, তো দেখুন, আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস পরে শিখবো, বিকজ টেকনিক্যাল অ্যানালাইসিসের পেছনে অনেক ক্লাস আছে। আপনার ইন্ডিকেটর শিখতে হবে, আপনার ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন শিখতে হবে, প্রাইস অ্যাকশন শিখতে হবে, বহুত কিছু শেখার আছে। তো আমরা আজকে জাস্ট ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা শিখবো। ঠিক আছে, তো দেখুন, আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেয়ারের কি করে করব। তো প্রথমে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বোঝার আগে আমরা এটা বুঝি যে ফান্ডামেন্টালস মানে কি। ফান্ডামেন্টালস মানে হচ্ছে যে কোম্পানিটি ফান্ডামেন্টালি কতটা স্ট্রং, কতটা উইক। অর্থাৎ আমাকে যদি বলা হয় যে টাটা মোটরস কি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, তাহলে আমি কি করে বলবো, আমি কি টাটা মোটরস এর রতন টাটার কোম্পানি বলেই কি আমি বলে দেবো যে ফান্ডামেন্টালি স্ট্রং? কখনোই তা হয় না। ওকে, আমাকে দেখতে হবে যে কোম্পানির প্রফিট কত হচ্ছে, কোম্পানি কি প্রফিটে রয়েছে কিনা, কোম্পানির গ্রোথ হচ্ছে কিনা, কোম্পানির লায়াবিলিটি কত, কোম্পানির অ্যাসেট কত। ঠিক আছে, এগুলো কিন্তু পুরোপুরি আমাদেরকে জানতে হবে, তবেই কিন্তু আপনি আপনার 1 টাকাও সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন। কেউ বলছে বলে না, বা কোনো ইউটিউব চ্যানেল থেকে না। ওকে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সো কিভাবে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব? আই থিঙ্ক সবার ঘরে ল্যাপটপ কম্পিউটার রয়েছে, বা যদি ল্যাপটপ কম্পিউটারও না থাকে তাহলে সিম্পলি মোবাইল থেকেও আপনারা করতে পারেন। দেখুন, আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা টিকার টেপ ওয়েবসাইটে চলে যাব। ওকে, টিকার টেপ মাথায় রাখবেন, টিকার টেপ ওয়েবসাইট আমরা ওপেন করব। এবারে দেখুন, এরকম একটা ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে। তো এখানে আপনি যে কোম্পানির অ্যানালাইসিস করতে চান, তো আমি এখন সিম্পলি টাটা মোটরস এর করব। ওকে, এখানে আমরা সার্চ করব টাটা মোটরস। দেখুন, টাটা মোটরস লিমিটেড। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম ইন্টারফেস টাটা মোটরস এর শেয়ারে। দেখুন এখন চলছে, দাম হচ্ছে 625 টাকা। এটা হচ্ছে রিসেন্ট দাম চলছে টাটা মোটরস এর 625 টাকা এক একটা শেয়ারে। তো আমরা প্রাইস পরে দেখবো, বিকজ বলা হয়, দেখুন স্টক মার্কেটটা বেসিক্যালি ইন্ডিয়ান স্টক মার্কেট চলে গুজরাটিদের ভরসায়। হ্যাঁ, কেন? বিকজ গুজরাটিরাই কিন্তু বেসিক্যালি আমাদের যদি দেখি 90%-এরও বেশি গুজরাটি রয়েছে স্টক মার্কেটে, এবং তারা একটা কথা বলে যে ভাও ভগবান ছে, অর্থাৎ প্রাইস ইজ গড। তারা প্রাইসটাকে খুব বেশি ম্যাটার করে, যে যদি আমি ভালো প্রাইসে শেয়ার কিনি,
তাহলে কি আমরা প্রফিট করতে পারবো। সাপোজ আপনি ধরুন আপনার বাড়ির পাশে একটা শপিং মল রয়েছে, তো সেই শপিং মলে আপনি একটা জামা দেখে এসেছেন, সেই জামাটার দাম হচ্ছে এখন 1000 টাকা, ঠিক আছে, কিন্তু আপনি ওয়েট করছেন। কেন ওয়েট করছেন? যখন কোম্পানি সেল দেবে সেই শপিং মলে, অর্থাৎ 50% সেল। তো আপনি আমাকে একটা কথা বলুন যে আপনি কি সেলে কিনবেন নাকি আপনি 1000 টাকা দিয়ে কিনবেন? অবভিয়াসলি আপনি সেলে কিনবেন 500 টাকা দিয়ে। ঠিক তেমনই স্টক মার্কেটেও, অর্থাৎ যখন কোম্পানি শেয়ার অনেক বেশি হাইয়ে চলবে আমরা টাচই করব না, আমরা কিনবোই না। আপনি কেন 1000 টাকা দিয়ে কিনবেন আপনি আমাকে বলুন। আপনি ওয়েট করে যান, যখন মার্কেটে সেল আসবে, যখন শেয়ারের দাম আমরা কমে পাবো তখন কিনবো। বিকজ কমে যদি আমরা কিনি তাহলে ওপর দিকে যখন শেয়ার যাবে তখন কিন্তু আমাদের প্রফিট হওয়ার পসিবিলিটি বেশি থাকবে, রাইট? সো ঠিক তেমনি স্টক মার্কেটে সেল বলা হয় মার্কেটে যখন ক্র্যাশ আসে, অর্থাৎ মার্কেট যখন নিচের দিকে পড়তে থাকে কোনো কারণে। যদি আপনারা করোনার মার্কেট দেখেন তাহলে করোনার সময় কিন্তু স্টক মার্কেটে ক্র্যাশ আসে, ভয়াবহ ক্র্যাশ আসে। এর আগে এসেছিল 2008 সালে ইকোনমিক ক্রাইসিস যখন হয়েছিল আমাদের, তখন কিন্তু ক্র্যাশ এসেছিল। তো যখন ক্র্যাশ আসে মার্কেটে তখন মার্কেট থেকে ভয়ে চলে গেলে হবে না, এক্সিট করে গেলে হবে না। তখন সবাই বলে আমার টাকা ডুবে গেল, আমার টাকা ডুবে গেল, আমি এক্সিট করে যাই। বাট কেন টাকা ডুবছে? তাদের অলরেডি অনেক হাইয়ে কিনে আছে। ওর জন্য আমাকে আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেন এখন ইনভেস্টমেন্ট করবো কিনা, আমি কি বলি না, এখন মার্কেট অল টাইম হাইয়ের কাছে চলছে। আমি সেটা চার্টে গিয়ে দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে মার্কেট একদমই অল টাইম হাইয়ের কাছে চলছে। এখন ইনভেস্টমেন্ট করার জন্য ভালো সময় নয়, আমাদেরকে ওয়েট করতে হবে কখন আমরা ভালো ভালো শেয়ারকে নিচে পাবো। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে তাহলে কি টাটা মোটরসের আমরা কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। তো আমরা প্রথমে দেখুন এখানে ফিনান্সিয়াল দেখতে পাচ্ছি, রাইট? তো তো আমরা একটু নিচের দিকে চলে আসি যদি, তাহলে আমরা এগুলো দেখে নেবো একটু, যে পিই। ওকে, পি খুব ইম্পর্টেন্ট। সেক্টর পি আর স্টকের পি, এটা হচ্ছে স্টকের পি এবং এটা হচ্ছে সেক্টর পি। সবসময় মাথায় রাখবেন যে যদি স্টকের পি সেক্টরের পি থেকে বেশি থাকে তাহলে আমরা সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করব না। কেন করব না? বিকজ কোম্পানিটি ওভার ভ্যালুড আছে। ওভার ভ্যালুড মানে কি? ওই যে কোম্পানির দাম বেশি চলছে, আমরা এখন কিনবো না। ওকে, দেখুন সেক্টর পি কত, 61.55, এবং এখানে টাটা মোটরস এর নিজের পি কত, 92.83, অর্থাৎ কি 61 এর কম্পারিজনে এখানে কিন্তু বেশি আছে। অর্থাৎ আমরা কি এখন ইনভেস্টমেন্ট করব? অবভিয়াসলি করব না। ওকে, দেখুন এটা আমাদের প্রথম পয়েন্ট। দেখে নেবেন সেক্টর পি এর সঙ্গে তার স্টক পি কি রকম চলছে। যদি কমে থাকতো আমরা কিন্তু এখানে কিনতাম। আপনি যদি সাইডে দেখেন তাহলে এখানে দেখুন ভ্যালুয়েশনে সিমস টু বি ওভার ভ্যালুড ভার্সেস দ্য মার্কেট এভারেজ, অর্থাৎ মার্কেট এভারেজের তুলনায় এখানে কিন্তু ওভার ভ্যালু আছে। তো আপনি একটা জিনিসকে কেন ওভার ভ্যালু প্রাইসে আপনি কিনবেন? আপনি জিজ্ঞেসও করতে হবে না আপনাকে কাউকে যে আমি এখন এই শেয়ারে ইনভেস্টমেন্ট করতে পারি কিনা। সিম্পল কিছু স্টেপ আমি দেখাবো তাদের। প্লিজ, হ্যাঁ, মানে টিকার টেপে এসে যে কোনো শেয়ারের নিচের দিকে আমরা যাব, এখানে কে ম্যাট্রিক্সে থাকবে পি। ওকে, এফ ওয়াই পি বা পি থাকবে, যে পি রেশিও। ওকে, আর এখানে কারুর কারুর ক্ষেত্রে সেক্টর পি দেখাবে বা কারুর কারুর ক্ষেত্রে ইন্ডাস্ট্রি পি দেখাবে। ইন্ডাস্ট্রি পি আর সেক্টর পি সেম ব্যাপার। ওকে, তো যদি খাতায় নোট করবেন যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, যে যদি সেক্টর পি এর তুলনায় যদি নিজস্ব পি কোম্পানির বেশি থাকে তাহলে কোম্পানিটি ওভার ভ্যালুড। ওকে, ক্লিয়ার? এবং যদি সেক্টর পি এর তুলনায় কোম্পানির নিজের পি কম থাকে, এখানে যদি 50 থাকতো তাহলে কিন্তু কোম্পানিটি আন্ডার ভ্যালুড থাকতো, তাহলে আমরা ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারতাম। ওকে, এই হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। তারপরে যদি আমরা একদম আর একটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে যে কোম্পানিটি কি লার্জ ক্যাপ, স্মল ক্যাপ নাকি মিড ক্যাপ। তিনটে কোম্পানি হয়, একটা হচ্ছে স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ। স্মল ক্যাপ মানে হচ্ছে, লার্জ ক্যাপ মানে হচ্ছে যে প্রথমে 1 থেকে 100টা কোম্পানি, স্টক মার্কেটের গোটা ইন্ডিয়ান স্টক মার্কেটে যত শেয়ার আছে 1 থেকে যদি 100টা বড় বড় কোম্পানি ধরি আমরা, সেটাকে আমরা বলে থাকি লার্জ ক্যাপ। যেমন রিলায়েন্স, রিলায়েন্স হচ্ছে 1 নাম্বার কোম্পানি স্টক মার্কেটের। ওকে, সো রিলায়েন্স হচ্ছে লার্জ ক্যাপ। তো টাটা মোটরস যেমন লার্জ ক্যাপ কোম্পানি। তারপরে মিড ক্যাপ হচ্ছে 101 থেকে 250টা কোম্পানি। ওকে, এবং স্মল ক্যাপ হচ্ছে 251 থেকে বাদ বাকি যত কোম্পানি আছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে স্মল ক্যাপ। তাহলে সবসময় মাথায় রাখবেন যে স্মল ক্যাপ কোম্পানি একটা মিড ক্যাপ কোম্পানিতে পরিণত হতে পারে, একটা মিড ক্যাপ কোম্পানি
লার্জ ক্যাপে হতে পারে, যে জন্য স্মল ক্যাপ কোম্পানিতে রিস্ক বেশি, রিটার্ন বেশি। সেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও আপনারা যদি স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করেন সেখানে রিস্ক অনেক বেশি কিন্তু রিটার্নও বেশি। কেন? তারা বাড়তে পারবে আগে। আর অলরেডি যেটা লার্জ ক্যাপ হয়ে আছে সেই কোম্পানি আর কি হবে আপনি বলুন, অলরেডি লার্জ হয়ে আছে, যে কারণে এখান থেকে আমরা সেই রকম রিটার্ন এক্সপেক্ট করতে পারি না। একমাত্র তখনই পারি যখন শেয়ারের দাম অনেক নিচে পাবো। তো এই হচ্ছে আমাদের দুটো পয়েন্ট আমরা দেখলাম। এবারে চলে আসবো আমরা ফিনান্সিয়ালে। দেখুন, ফিনান্সিয়ালে এসে আপনারা ইনকামে আসবেন। যারা কমার্সের স্টুডেন্ট আমি জানি তারা কোম্পানির এগুলো দেখে নেন। তো যারা কমার্সের স্টুডেন্ট না, এগুলো দেখে রাখবেন, বিকজ কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে আমরা তো জানবোই যে আমি এবিসির আমার কোম্পানিতে আপনারা ইনভেস্টমেন্ট করছেন, কেন করবেন, আমার কোম্পানি প্রফিটে আছে না লসে আছে সেটা তো আপনারা জানবেন, যে আমার রেভিনিউ জেনারেট হচ্ছে কিনা, রাইট, নেট ইনকাম বাড়ছে কিনা। আমি যদি নেট ইনকাম লসে থাকে কেন আমার আমার মানে আমার উপর আপনারা ইনভেস্টমেন্ট করবেন, রাইট। তো এগুলো দেখে নেবেন, প্লিজ চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করবেন না। আর যে কারণে 90% পিপল কিন্তু টাকা লুজ করে। ঠিক আছে, তো দেখুন এখানের মধ্যে আমরা কি দেখবো, নাম্বার ওয়ান দেখবো টোটাল রেভিনিউ। রেভিনিউ কি গ্রোথে আছে? তো দেখুন আপনি এখানে যদি আমরা রেভিনিউ দেখি তাহলে দেখুন 2021 থেকে আমরা দেখছি, 2021, 2022, 2023 এবং টিটিএম থ্রু 12 মান্থস, মানে লাস্ট বছরের যেটা হয়েছে। ওকে, তো দেখুন 2021-এ ছিল 2,53,147 কোটি টাকা, সেখান থেকে 2,81,617 কোটি টাকা হয়েছে, মানে কি দেখলাম, বাড়লো। তারপরে দেখুন 2023-এ 3,52,534 কোটি। অর্থাৎ কি দেখতে পাচ্ছি যে কোম্পানির রেভিনিউ কিন্তু কি হচ্ছে, বাড়ছে। একটা আমরা পজিটিভ পয়েন্ট পেলাম। ওকে, তারপরে আমরা আসবো এবিডটা। এবিডটা মানে কি? এবিডটা মানে হচ্ছে আর্নিং বিফোর ইনকাম ট্যাক্স অ্যান্ড ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন। ওকে, এটা হচ্ছে ফুল ফর্ম এবিডটার। তো এবিডটা সিম্পল, অত মাথা রাখার দরকার নাই। আমাদের যদি এবিডটা বাড়ে তাহলে আমরা জানবো পজিটিভ সিগন্যাল আছে। তো দেখুন 2021-এ ছিল 21,169, 2022 হচ্ছে 27,144, 2023 হচ্ছে 38,143, মানে বুঝতেই পারছেন বাড়ছে। দুটো পজিটিভ সাইন আমরা পেলাম। পিবিট দেখে নেবেন একটু। পিবিট মানে হচ্ছে প্রফিট বিফোর ইনকাম ট্যাক্স, মানে ইনকাম ট্যাক্স দেওয়ার আগে প্রফিট কত। ওকে, তো দেখুন 2021-এ কিন্তু নেগেটিভ ছিল। তো আপনি যদি 2021-এ টাটা মোটরসের চার্ট দেখেন তাহলে দেখবেন অনেক নিচে ছিল। 2022-এ যদি আমরা দেখি তাহলে পুরোপুরি পজিটিভে 2,308 কোটি টাকা। 2023-এ দেখুন রিসেন্টলি 13,283 টাকা। ওকে, তো কত গ্রো হয়েছে কোম্পানিরই। পিবিটি এটা আপনাদের অতটা ইম্পর্টেন্ট না। তারপরে দেখুন নেট ইনকাম খুবই ইম্পর্টেন্ট। তো দেখুন নেট ইনকাম কোম্পানির কি গ্রোথে রয়েছে? দেখুন নেগেটিভে ছিল 2021-এ। কেন নেগেটিভে ছিল? বিকজ 2020-র সময় করোনার লকডাউনে কিন্তু টাটা মোটরসের গাড়ি কিন্তু বিক্রি হয়নি, লকডাউন চলছিল, কে গাড়ি কিনবে, সেই জন্য কিন্তু নেগেটিভে ছিল নেট ইনকাম। তারপরে দেখুন 2022 সালটাতেও সেরকম কিন্তু সেল হয়নি, সেজন্য কমেছে, 11,441 কোটিতে এসছে 13 থেকে। এবারে দেখুন 2023 সালে কিন্তু পুরোপুরি পজিটিভে, অর্থাৎ কি আমরা একটা দুটো তিনটে চারটে কিন্তু পজিটিভ ইনভেস্টমেন্টের জন্য পেলাম। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, ডিপিএস। ডিপিএস মানে হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার। ডিভিডেন্ড, এই কোম্পানি ডিভিডেন্ড কি দেয় দেখুন এখানে একবার 2023 সালে রিসেন্টলি দিয়েছে একটা 2 টাকা, অর্থাৎ আপনার কাছে এক একটা শেয়ারের জন্য আপনি 2 টাকা ডিভিডেন্ড পাবেন। তাহলে কি দেখবো আমরা? টোটাল রেভিনিউ দেখবো নাম্বার ওয়ান, 2 হচ্ছে এবিটটা দেখবো, নাম্বার 3 হচ্ছে পিবিট দেখবো, নাম্বার 4 হচ্ছে নেট ইনকাম দেখবো। ওকে, তারপরে আমরা কি করব, সিম্পলি ওপর দিকে চলে আসবো, ব্যালেন্স শিটে চলে যাব। ব্যালেন্স শিটে এসে কিচ্ছু না, একদমই সিম্পল, টোটাল অ্যাসেট চেক করব আর টোটাল লায়াবিলিটিস চেক করব। ওকে, দেখুন সবসময় মাথা রাখবেন যদি কোম্পানির লায়াবিলিটির তুলনায় অ্যাসেট অনেক বেশি থাকে কোম্পানিটি ভালো। কেন? যদি কোম্পানি ডুবেও যায় না তাহলে কোম্পানি তার অ্যাসেট বিক্রি করে কিন্তু আপনাদের টাকা ফেরত দিতে পারবে, মাথায় রাখবেন। কিন্তু কোম্পানি যদি থাকে অনেক লোন নিয়ে থাকে তাহলে কিন্তু আপনার টাকা ফেরত দিতে পারবেন না। ওকে, সো ডেট ফ্রি কোম্পানিতে অলওয়েজ ইনভেস্টমেন্ট করার কথা ভাববেন। তো দেখুন টোটাল অ্যাসেট হচ্ছে এখানে গ্রো করছে অ্যাসেট রিসেন্টলি 3,29,061 কোটি টাকা। এবার টোটাল লায়াবিলিটিস দেখুন 2,80,229। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে লায়াবিলিটির তুলনায় কিন্তু আমাদের অ্যাসেট অনেক বেশি আছে। তাহলে কি কোম্পানি যদি সামনের দিনে কিছু ভয়াবহ কিছু ঘটে তাহলেও কিন্তু কোম্পানির যে অ্যাসেট আছে সেগুলো কিন্তু আমাদেরকে বিক্রি করে কোম্পানি তার টাকা ফেরত দিতে পারবে। এটা হচ্ছে আমাদের পয়েন্টের মধ্যে ব্যালেন্স শিটে দেখতে হবে। তারপরে যদি আমরা নিচের দিকে চলে আসি তাহলে এখানে দেখুন ভ্যালুয়েশন, এটা আপনারা দেখতে পাবেন না বিকজ আপনাদের এটা
মানে প্রো নেওয়া থাকবে না, সাবস্ক্রিপশন এটা নেওয়া আছে বলে। তো যাই হোক, আমাদের ওগুলো দেখে লাভ নেই। তো আমরা পরে চলে আসবো ফিনান্সিয়ালেরই ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। কোম্পানিটির ক্যাশ কি ফ্লো হচ্ছে নাকি থেমে আছে, ঠিক আছে? অর্থাৎ ধরুন কোনো একটি কোম্পানি দেখলাম যে কোম্পানি 2000 কোটি টাকার প্রফিট করলো 2021 সালে, 2023-এ গিয়ে দেখছি 2000 কোটি টাকা লস করে বসলো, সরি 2022-এ আবার দেখছি 2023 সালে যে 1000 টাকা প্রফিট করে বসলো। অর্থাৎ কি দেখছি যে মানে গ্রো হচ্ছে না, একবার বাড়ছে একবার কমছে, একবার বাড়ছে একবার কমছে, এরকম কোম্পানিতে আমরা ইনভেস্টমেন্ট করবো না, ঠিক আছে? তাহলে দেখুন এখানে যে 2020 সালে লকডাউনের সময় কোম্পানির ক্যাশ ফ্লো পুরোপুরি 3000 কোটির কাছে মাইনাস ছিল, নেগেটিভ। তারপরে দেখুন 2021 সালে সেখান থেকে রিকভার করে 8795 কোটি টাকা হয়েছে। এখন 2022 সালে আবার নেগেটিভে গেছিল সেল কমে যাওয়ার কারণে, কিন্তু এখন দেখুন 2023 সালে 2021 সালের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে, 16,157 কোটি টাকা। অর্থাৎ কি এতগুলো কিন্তু আমরা পজিটিভ সাইন পেলাম। এবং আপনি যদি চান এখান থেকে নিচে এসে আপনি অ্যানুয়াল রিপোর্ট করতে পারেন, কোম্পানির পুরো ডিটেলস আছে এখানে, যে কোম্পানি ফিউচারে কি লঞ্চ করতে চলেছে। যদি ধরুন কোম্পানি ইভি লঞ্চ করে, কোনো মানে গাড়ি লঞ্চ করে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে পুরোপুরি পড়তে পারবেন। তাহলে এতগুলো জিনিস আমরা জানলাম, এবং আমরা শেষে চলে আসবো ওভারভিউয়ে প্রাইস, বিকজ প্রাইস ইজ গড। তো আমরা ম্যাক্সিমামে যাব যে কোম্পানি ম্যাক্সিমাম রিটার্ন যেদিন থেকে কোম্পানি লঞ্চ হয় আমাদেরকে কত দিয়ে এসেছে। তো এই টাটা মোটরস কোম্পানি আপনারা দেখুন রিটার্ন দিয়ে এসেছে 1343%। মানে কি বুঝতে পারছি, কোম্পানিটি কিন্তু তার ইনভেস্টরদেরকে পুরো মানে টাকায় টাকা করে দিয়েছে। ওকে, দেখুন 5 বছরে যদি আমরা রিটার্ন দেখি তাহলে দেখতে পাবো যে 141%, 5 বছরে রিটার্ন দিয়েছে। আপনি আমাকে বলুন কোন ব্যাংক, কোন পোস্ট অফিস আপনাকে এত রিটার্ন দেবে? জীবনেও কোনো পোস্ট অফিস ব্যাংক পারবে না। 1 বছরে যদি রিটার্ন দেখি, দেখুন এক দেয় 4%। সেখানে আমরা ব্যাংকের তুলনায় আমরা কিন্তু এখানে 9 গুণ বেশি রিটার্ন পেয়েছি। যারা টাটা মোটরসে ইনভেস্টমেন্ট করেছেন বা আমার পোর্টফোলিওতে টাটা মোটরস আছে, আমি শেয়ার করে দেবো গ্রুপে, তো দেখে নেবেন। তো দেখুন 1 মাসের রিটার্ন আমাদের দেখার দরকার নেই, বিকজ দেখুন আমরা লং টার্মে ইনভেস্টমেন্ট করছি, 1 মাস দেখে না। তো 1 মাসে একটু কম হতেই পারে, তাতেও দেখুন 1 মাসে 7.5%, 7%-এর বেশি। যেটা ব্যাংক 2 বছরে দেবে সেটা কিন্তু এখানে 1 বছরে দিয়েছে, ঠিক আছে? তো একদিন এক উইক আমরা দেখবো না, যেহেতু ইনভেস্টমেন্ট করছি। তো এই জিনিসগুলো জানলে, সো এবারে আপনারাই বলুন যে কতটা সিম্পল লাগছে একটা স্টককে ফলো করতে। তো আর একটা জিনিস জানিয়ে দিই আপনাদের, হোল্ডিংস এ চলে আসবেন এখানে এবং দেখে নেবেন যে হোল্ডিংস কারুর বেড়েছে না কমেছে। দেখুন এখানে এফআইআই, আমাদের কিন্তু স্টক মার্কেটে দুটো ইনভেস্টার রয়েছে, একটা হচ্ছে এফআইআই এবং অপরটা হচ্ছে ডিআইআই। এফআইআই মানে হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, যারা ফরেনে বিদেশি ইনভেস্টার, এবং ডিআইআই হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার, যারা ভারতেরই। তো এখন কথা হচ্ছে যে দেখুন এটা যদি আমরা প্রোমোটার হোল্ডিং দেখি, তো প্রোমোটার হোল্ডিং আপনি দেখতেই পাবেন সেম আছে, না কমেছে না বেড়েছে। ওকে, মিউচুয়াল ফান্ড দেখতেই পাচ্ছেন, মিউচুয়াল ফান্ড ডিসেম্বর 2022-এর থেকে মার্চ মাসে হিউজ পরিমাণে কিন্তু বেড়েছে। অর্থাৎ কি এখানে একটা পজিটিভ সেন্টিমেন্ট আমরা কিন্তু দেখতে পেলাম মিউচুয়াল ফান্ডের তরফ থেকে। ডিআইআই দেখুন, ডিআইআইও বেড়েছে, ঠিক আছে, অর্থাৎ তাদের স্টেক বাড়িয়েছে। ফরেনার আপনারা যদি দেখেন তাহলে ফরেনার কিন্তু একটু কমিয়েছে, ডাজেন্ট ম্যাটার। আর রিটেল মানে হচ্ছে আমরা আমরা দেখুন একটু কমেছে। তো মোট কথা এখানে মিউচুয়াল ফান্ড আমরা দেখছি বেড়েছে, এবং আমরা যদি ডিআইআই দেখি তাহলে দেখছি বেড়েছে। তাহলে কি এতগুলো কিন্তু পজিটিভ সেন্টিমেন্ট আমরা পেলাম। সো এবারে বলুন যে আপনাকে কাকে জিজ্ঞেস করতে হবে যে টাটা মোটরস কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং নাকি নয়, আপনারা নিজেই বুঝতে পারলেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে টাটা মোটরস এখন যে দামে আছে, এই দামে ইনভেস্টমেন্ট করা যাবে না। কেন যাবে না? বিকজ ভ্যালুয়েশনে কিন্তু ওভার ভ্যালু আছে। অর্থাৎ হতে পারে যে 625 টাকা থেকে 700 টাকায় গেল খুব জোর, কিন্তু নিচে এলে কিন্তু অনেকটাই নিচে আসতে পারে। যে জন্য যদি আমরা ভালো প্রাইজে টাটা মোটরসকে ফিউচারে পাই, আমরা কিন্তু কিনতে পারি। এইভাবে আমরা কিছু কিছু জিনিস দেখে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সেই শেয়ারে ইনভেস্টমেন্ট করতে পারি। ওকে, সো সিম্পল ব্যাপার। এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো পরের দিনের ক্লাসে আমরা শিখবো টেকনিক্যাল অ্যানালাইসিস, খুবই 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 ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমরা কিন্তু পড়বো, বিকজ স্টক মার্কেটে ক্যান্ডেল না জানলে কিন্তু কিছুই হবে না। ওকে, সো আশা করছি মানে সবাই বুঝতে পেরেছেন, সমস্ত কিছু ক্লিয়ার। সো এবারে আজকের ক্লাস থেকে যা কোশ্চেন আছে করতে পারেন। আর কারুর যদি কোনো কোশ্চেন আছে তো করতে পারো।
লজ্জার কোনো কারণ নেই, বিকজ আমরা অনেকেই অনেক কিছু জানি না। যদি বুঝতে অসুবিধা হয়েছে বলুন, আমি আবার রিপিট করব। হ্যাঁ, হ্যাঁ, সব সময় স্টক মার্কেটে আমরা সব সময় শেয়ার পাবো, ঠিক আছে? সব সময় কেন বলি, আমরা কি বললাম যে আমাদের ব্রোকার আছে, রাইট? তো ব্রোকারের কাছে কিন্তু অলরেডি শেয়ার সব সময় থাকেই আমাদের মতো ইনভেস্টরদের জন্য। তো তাদের কাছ থেকে আমরা কিনতে পারি, বায়ার সেলার নাও থাকলে, ঠিক আছে? এবং ধরুন যে আপনি 500 টাকায় কিনেছেন, সেটা মার্কেট ক্র্যাশ হচ্ছে, আপনি ভাবছেন প্রফিট বুক করে নেবেন এবার। তো তখন যদি কোনো সেলার না পান, আপনার ব্রোকার কিনে নেবে আপনার কাছ থেকে, ঠিক আছে? এটার জন্য কোনো কনফিউশন থাকা উচিত না। হ্যাঁ, হ্যাঁ, এবারে বলি যে যখন একটা মানে শেয়ারের যখন খুব ভালো রেজাল্ট করে, তো তখন আমরা কিন্তু অনেক সময় শেয়ার পাই না। কেন পাই না? বিকজ ব্রোকারদের থেকে অলরেডি সবাই পারচেজ করে নেয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু লিকুইডিটি থাকেই না, কেউ বিক্রি করতে চায় না। কেন চাইবে বিক্রি করতে? আমি যদি প্রফিটে থাকি, হ্যাঁ, আমি বিক্রি করবো না, তাহলে কেউ যদি বিক্রি না করে আমি কিনবো কোথা থেকে? আপনার দোকানে একটা জিনিস আছে, আপনি যদি না বিক্রি করেন, আমি কিনবো কোথা থেকে? অলরেডি ব্রোকারের কাছ থেকে কিনে রেখে দিয়েছে তারা। ঠিক আছে? তো কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু হয়। ওকে, যখন ধরুন খুবই স্ট্রং একটা নিউজ এলো, হ্যাঁ, তো এগুলো কিন্তু হয়ে থাকে। তো সেই মুহূর্তে আমাদেরকে আবার ওয়েট করতে হবে যে কখন আমরা শেয়ার পাবো নিচে। দ্যাটস ইট। সো আর কারোর কোনো কোশ্চেন আছে? তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তো কালকের ক্লাসটা ঠিক 7টা থেকেই হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস এর উপরে। সো প্লিজ কেউ মিস করবেন না, বিকজ মানে কালকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট আরো। আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, ক্যাপিটাল গেন আর ডিভাইডেন্ডটা বুঝতে পারলাম না, একটু বললে ভালো হতো। ক্যাপিটাল গেন আর ডিভিডেন্ড। ক্যাপিটাল গেন হ্যাঁ। হচ্ছে, মাইক 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 মিউট। হ্যাঁ, ক্যাপিটাল গেন হচ্ছে যে আমরা কোন একটা পেন কিনছি, সাপোজ পেন, ঠিক আছে? 10 টাকা দামের পেন কিনলাম, আমি সেটাকে 15 টাকায় বিক্রি করে দিলাম, আমার প্রফিট হলো 5। স্টক মার্কেটে কোনো শেয়ার আপনি 100 টাকায় কিনলেন, আপনি সেটাকে 120 টাকায় বিক্রি করলেন, 20 টাকাটা আপনার ক্যাপিটাল গেন হলো। এবারে ডিভিডেন্ড। ডিভিডেন্ড মানে হচ্ছে যে কোম্পানি লাভ করলো, আপনি তো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছেন, এবারে কোম্পানি প্রফিট করলো, তো বললো যে আপনি যদি 100টা শেয়ার কিনেছেন, যে কোম্পানি প্রত্যেকটা শেয়ারের পেছনে 2 টাকা করে দেবে। যেমন ভিইডিএল, আমরা যদি ভিইডিএল এ দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাবো ইনকামে এসে নিচের দিকে এখানে, যে দেখুন ডিপিএস, আমি কি বললাম, ডিভিডেন্ড দেয় কোম্পানি। দেখুন 45 টাকা 2023-এ 101 টাকা করে দিয়েছে এক একটা শেয়ারে বেদান্তর। ঠিক আছে? তো বেদান্ত যদি আপনি ধরুন 10টা কিনে রেখেছেন, তাহলে কিন্তু 1000 টাকা আপনি পাবেন এক একটা শেয়ারের জন্য। 100 টাকা, সেটা কোম্পানি মানে খুশি হয়ে আপনাকে দেয়, কোম্পানির পুরো প্রফিটের কিছু অংশ। ঠিক আছে? এটা হচ্ছে ডিভিডেন্ড, এটা আপনার ডিরেক্টলি ব্যাংকে চলে যায়। দাদা, এই ডিভিডেন্ডটা কি প্রত্যেকবারই পাওয়া যায়? মানে যখন যখন কোম্পানি গ্রো করছে, যখন যখন কোম্পানি নিজের প্রফিট গেইন করছে, তখনই কি সব শেয়ারকেই দেওয়া হয়? গুড কোশ্চেন। ডিভিডেন্ডটা সবসময় দেওয়া হয় না, বেসিক্যালি আবার প্রত্যেকটা কোম্পানিও দেয় না, ঠিক আছে? কিছু কিছু কোম্পানি আছে, আপনারা যদি সার্চ করেন গুগলে গিয়ে যে ডিভিডেন্ড পেইং স্টক, তাহলে কিছু কিছু কোম্পানি আমরা নাম দেখতে পাবো, যেখানে কিন্তু একটা ফেমাস কোম্পানি হচ্ছে বেদান্ত। ঠিক আছে? বেদান্ত লিমিটেড ডিভিডেন্ড দেয়। কখন দেয়? ডিভিডেন্ড দু রকমের হয়, একটা হচ্ছে ইন্টারিম ডিভিডেন্ড, অপরটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড। ওকে, ইন্টারিম ডিভিডেন্ড মানে কি? যে ইন্টার মানে বছরে কোয়ার্টারলি যদি আমরা দেখি, তাহলে আমরা 4টে কোয়ার্টার পাচ্ছি বছরে। চারটেই তো, মেবি তিনটে, 4টে, সরি আমার কনফিউশন হচ্ছে। 12, তো যাই হোক, 3টে কি 4টে? ওকে, সো 4 মাস অন্তর 3টে। তো 3টে কোয়ার্টারে ধরুন প্রত্যেকটা কোয়ার্টার মানে ওয়াইজও ডিভিডেন্ড দেয়। অর্থাৎ কোম্পানি ডিসাইড করলো যে আমরা 3 মাস অন্তর বা 2 মাস অন্তর অন্তর ডিভিডেন্ড দেবো। এবং এই সঙ্গে সঙ্গে তো কোম্পানি ফাইনাল ডিভিডেন্ড দেয়ই দেয়। ফাইনাল মানে হচ্ছে এন্ড অফ দ্য ইয়ারে।
ওকে, ফাইনাল মানে হচ্ছে এন্ড অফ দ্য ইয়ারে ডিভিডেন্ড দেয়, আর ইন্টারিম মানে হচ্ছে ডিউরিং দ্য ইয়ার। সিম্পল ব্যাপার। ওকে, সেটা কোম্পানি ডিসাইড করবে যে আপনাকে কখন তারা ডিভিডেন্ড দেবে। ওকে, তো আশা করছি আর কারোর কোনো কোশ্চেন নেই। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম।